ভীষ্মা পানিয়াপুর গ্রামে পান বিক্রি করত। আরে মিষ্টি করা পান খেয়ে যাও, ভীষ্মার পান খেয়ে যাও। তক্ষুনি একজন গ্রাহক ভীষ্মার কাছে এসে বলে, এই যে ভীষ্মা দাদা, তোমার পানের প্রশংসা তো দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে। আরে সে আর এমন কি ব্যাপার বলো তো? হ্যাঁ, আমি শুধু ভালো পান তৈরি করি আর ভালো গ্রাহকদের খুশি রাখি। আমি তো শুনেছি যে তোমার পান খেয়ে নাকি খারাপ মনও ভালো হয়ে যায়। কই দাও তো দেখি একটা পান, আর আমার মনটা ভালো করে দাও সঙ্গে সঙ্গে। ভীষ্মা সেই গ্রাহককে একটা পান বানিয়ে দিয়ে দেয়। গ্রাহক পান খেয়ে খুশি হয়ে যায়। দারুণ দারুণ ভীষ্মা দাদা, দারুণ, খুব ভালো লাগছে আমার। এখন তো আমি রোজ তোমার হাতে তৈরি করা পানই খাবো, ঠিক আছে? তা বলো তো কত পয়সা হলো? দাদা 20 টাকা। আরে অন্য জায়গায় তো পান 10 টাকা নিচ্ছে। আরে দাদা, এই পান কোনো সাধারণ জিনিস দিয়ে বানাই না, বুঝেছো? চন্দন দাদার নাম তো নিশ্চয়ই শুনেছো। আরে 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 ওনাকে কে জানে না বলো? হ্যাঁ, এই নাও 20 টাকা। গ্রাহক 20 টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। বিকেল বেলা ভীষ্মা নিজের দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় আর নিজের স্ত্রী বিন্দিয়ার হাতে টাকা দিয়ে দেয় আর বলে, আজকে পুরো 20টা বিক্রি হয়েছে, জানো তো? কখনো কখনো ভাবি, যদি চন্দন দাদার হাত আমাদের মাথার উপরে না থাকতো তাহলে আমাদের কি হতো। তুমি একদম ঠিক কথাই বলো গিন্নি। চন্দন দাদা সত্যিই খুব ভালো মানুষ। ও যদি আমাদের সহযোগিতা না করতো তাহলে আমাদের যে কি অবস্থা তো কে জানে। তুমি কি জানো গিন্নি, আজকেও আমাকে ফ্রিতেই পান দেয় ও। তক্ষুনি ভীষ্মার 15 বছরের মেয়ে অঞ্জু ভীষ্মাকে বলে ওঠে, বাবা, তুমি তো আমাকে চন্দন কাকুর কাছে নিয়ে যাবে বলেছিলে, চলো না বাবা, চন্দন কাকুকে দেখার খুব ইচ্ছে। ভীষ্মা নিজের স্ত্রীকে বলে, দেখতে পাচ্ছ তো গিন্নি, পরিষ্কার করে এটা বলছে না যে চন্দন কাকুর বাড়ি দেখার ইচ্ছে করছে ওর। এটা শুনে অঞ্জু আর বিন্দিয়া হাসতে শুরু করে। পরের দিন ভীষ্মা নিজের পরিবারকে চন্দনের হাবেলিতে নিয়ে যায়। চন্দন নিজের হাবেলির বাইরে চেয়ারের ওপর বসেছিল। ভীষ্মার পরিবারকে দেখে সে খুব খুশি হয়। খুব ভালো করেছো ভীষ্মা যে তুমি তোমার পরিবারকে এখানে নিয়ে এসেছো। আরে অন্তত পক্ষে এর জন্য আমাদের অঞ্জু মায়ের মনটাও ঠিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আপনাকে একটা কথা বলার ছিল মালিক। এই তোমায় কতবার বলেছি যে তুমি আমাকে মালিক বলে ডাকবে না। আরে সবার মালিক তো একজনই, উপরওয়ালা। কিন্তু আমি তো আপনাকেই মালিক বলবো। আচ্ছা বলো, কি কথা বলবে বলো? ততদিন আমি গরিব ছিলাম, আপনি পানের পয়সা আমার কাছ থেকে নেননি, তাই তো? তবে এখন আমি পয়সা দিয়ে পান কিনতে পারবো। এখন আর আপনার জমি থেকে ফ্রিতে পান প্রতিদিন নিতে আমার খুব লজ্জা করে। আরে এতে লজ্জার কি আছে ভাই? তুই তো আমার ছোট ভাইয়ের মতন, তাই না? আর ছোট ভাইয়ের কাছ থেকে কি পয়সা নেওয়া যায় কখনো? ভীষ্মা কিছুক্ষণ নিজের পরিবারের সাথে ওখানে বসে নিজের বাড়িতে ফিরে আসে। ভীষ্মার যাওয়া মাত্রই চন্দনের ছোট ভাই মঞ্জিত ওখানে গিয়ে রাগের চোটে চন্দনকে বলে ওঠে, একে তুমি আমার পানের জমি লুট করে বসে আছো, তার উপর আমার পান ওই ভিখারিটাকে তুমি ফ্রিতে দান করছো। হ্যাঁ, এই ভদ্রভাবে কথা বল তুই, বুঝেছিস? ভুলে যাস না যে আমি হলাম তোর বড় দাদা। আরে কিসের দাদা? হ্যাঁ, যদি বড় দাদাই হোস তাহলে আমার পানের জমি আমাকে ফিরিয়ে দে তো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ভাগাভাগি অনুযায়ী বাবা আমার নামে জমি আর হাবালিটা করে গেছে। আর এমনিতেই পানের জমি আমি তোকে দিয়েও দিতাম, কিন্তু আমি জানি তুই ওটা বিক্রি করে সমস্ত পয়সা জুয়া খেলে উড়িয়ে দিবি। মঞ্জিত রেগে ওঠে আর ওখান থেকে চলে যায় আর নিজের বউকে বলে ওঠে, কিছু না কিছু একটা আমাকে করতেই হবে। ওগো, তোমাকে কবের থেকে বলছি যে তুমি গ্রামের চৌধুরী বাবুর কাছে সহায়তা চাও। শুনেছি উনি তোমার বড় ভাই চন্দনকে পছন্দ করেন না। তুমি হয়তো ঠিক কথাই বলছো, আমি আজকেই চৌধুরী বাবুর সাথে কথা বলবো। মঞ্জিত সেই দিনই চৌধুরীর হাবেলিতে চলে যায় আর সমস্ত কথা বলে দেয়। আর তারপর, ব্যাস, যে করেই হোক ওই পানের জমিটা আপনি আমার নামে করে দিন না, কিন্তু আমার ভাগ লাগবে তো। আমি রাজি আছি। তাহলে তুমি কালকের অপেক্ষা করো, তারপর দেখো আমি কি করে তোমার বড় দাদার কাছ থেকে ওর নিজের বাড়িটাই ওর থেকে কেড়ে নেব, বুঝেছো?
পরের দিন চৌধুরী একটা উকিলকে আর পুলিশের লোকেদেরকে চন্দনের হাবিলিতে গিয়ে চন্দনকে বলে ওঠে, তোমার বাবার আসল সম্পত্তির কাগজপত্র পাওয়া গেছে চন্দন। কি আজে বাজে কথা বলছো তুমি? তক্ষুনি একজন পুলিশওয়ালা চন্দনকে বলে ওঠেন, আমি ভালো করেই তদন্ত করেছি। সম্পত্তি অনুযায়ী পানের জমি আর বাড়ির মালিক তোমার ভাই, বুঝেছো? আমি জানি এইসব তোমার চক্রান্ত, বুঝতে পেরেছো? আর আমি এটাও ভালো করে জানি যে আমি কিচ্ছু করতে পারবো না। যখন সবকিছু জানোই তাহলে এখান থেকে কেটে পড়ো তো। যাবার আগে আমি পানের জমি থেকে কিছু নিয়ে যেতে চাই। জান, এবার তুমি নিয়ে এখান থেকে চলে যাও তো, তাড়াতাড়ি যাও। চন্দন নিজের পানের খেতে চলে যায়। তক্ষুনি তার চোখ পড়ে লাল রঙের পানের পাতার ওপর। চন্দন হাসতে হাসতে সেই পানের পাতাটাকে নিয়ে নেয় আর সোজা ভীষ্মার বাড়িতে পৌঁছে যায় আর ভীষ্মাকে সমস্ত ঘটনা বলে দেয়। কোনো ব্যাপার না, আমার বাড়ি আছে তো। আরে সবকিছু তো আপনিই দিয়েছেন মালিক, আপনি আমার সঙ্গেই থাকুন। না, আমি এখান থেকে চলে যাচ্ছি ভীষ্মা। এইটুকু বলে চন্দন সেই লাল পানের পাতা ভীষ্মাকে দিয়ে দেয়। এখন আর তুমি বানিয়াপুর গ্রাম থেকে আমার জমি থেকে পান নিয়ে আসতে পারবে না, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার যত পানের পাতা লাগবে তুমি এই লাল পাতার কাছ থেকে চেয়ে নিও। এইটুকু বলে চন্দন খুব দ্রুত গতিতে ওখান থেকে চলে যায়। তক্ষুনি তার স্ত্রী বিন্দিয়া ওখানে চলে আসে আর বলে, কি হলো, মালিক ভেতরে আসলেন না? ভীষ্মা নিজের স্ত্রীকে সমস্ত ঘটনা বলে দেয়। ওনার ছোট ভাই ওনার সাথে খুব অন্যায় করেছে, কিন্তু যে অন্যায় করে তার সাথে খারাপই হয়। যদি মালিক বলে থাকেন যে আপনার প্রাণের দরকার পড়ে, তাহলে লাল পানকে বলে দিলে সেটা হয়ে যাবে। ভীষ্মা পানের পাতার দিকে তাকিয়ে বলে, আমার এখন লাল পানের প্রয়োজন, যাতে আমি লাল পান পানিয়াপুর গ্রামে বিক্রি করে মালিকের বাড়ি আর পানের জমিটা কিনে নিতে পারি। পর মুহূর্তেই ভীষ্মা নিজের পরিবারের সাথে নিজেকে লাল পানের গ্রামে পায়, যেখানে ক্ষেত, বাড়ি আর সমস্ত বস্তু লাল পানেরই তৈরি ছিল। আরে আমরা কোথায় চলে এলাম? এই গ্রামে তো সবকিছু একেবারে লাল পানের তৈরি হয়ে গেছে দেখছি। আর তাছাড়া এখানকার রাস্তাও দেখছি লাল পানের হয়ে গেল তো। এর মানে মালিক আগে থেকেই জানতেন যে এই লাল পানের রহস্যটা কি। মালিক তোমাকে কত ভালোবাসে গো, উনি চাইলে নিজেও এখানে আসতে পারতেন। তক্ষুনি একজন ব্যক্তি ওখানে এসে দাঁড়িয়ে পড়ে আর ভীষ্মাকে বলে, আমাদের জাদু লাল পানের গ্রামে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যত পান চাও এখান থেকে নিয়ে যেতে পারো, শুধু নিজের হাতে ওই পাতাটাকে তুমি সবসময় বলো যে তুমি তোমার জগতে ফিরে পেতে চাও। ভীষ্মা লাল পানের ক্ষেতের মধ্যে থেকে অনেকগুলো লাল পান নিয়ে আর লাল পানের সেই পাতাটার দিকে তাকিয়ে বলে, এবার আমি আমার পরিবার সমেত আমার গ্রাম পানিয়াপুরে যেতে চাই। পর মুহূর্তেই ভীষ্মা নিজের পরিবারের সাথে আবার নিজের গ্রামে ফেরত চলে আসে। কিছু মাসের মধ্যেই ভীষ্মার আনা লাল পান আশেপাশের এলাকাতে প্রসিদ্ধ হয়ে ওঠে আর যেন তার ওপরে পয়সার বৃষ্টি হতে শুরু করে। অনেক সময় পর বিন্দিয়া নিজের বর ভীষ্মাকে বলে ওঠে, আমাদের কাছে এখন এত টাকা জমা হয়ে গেছে, যদি আমরা চাই তাহলে আমাদের মালিকের ক্ষেত আর মালিকের হাবেলি ছাড়াতেও পারি। তুমি ঠিক কথাই বলো, আমি আজকেই মালিকের বাড়িতে ওর ভাইয়ের কাছে যাব। বিকেলবেলা ভীষ্মা চন্দনের হাবেলিতে পৌঁছে যায়, কিন্তু সে ওখানে মঞ্জিতকে দেখতে পায় না, বরং চৌধুরীকে দেখতে পায়। আমি এই হাবেলিটাকে কিনতে চাই। এই হাবেলির নতুন মালিক মঞ্জিত জুয়া খেলে আমার কাছ থেকে এই হাবেলি আর নিজের পানির জমি একেবারে হারিয়ে বসেছে। এখন এই হাবেলি আর পানের জমিটা শুধুমাত্র আমার। তাহলে তোমার এই হাবেলি আর জমির ক্ষেতের জন্য দ্বিগুণ দাম দেওয়ার জন্য রাজি আছি। দ্বিগুণ টাকার কথা শুনে চৌধুরী নিজেই তৈরি হয়ে যায় আর তারপর পয়সা নিয়ে হাবেলি আর পানের ক্ষেত ভীষ্মাকে দিয়ে দেয় আর নিজের হাবেলিতে গিয়ে নিজেকেই বলে ওঠে,
আরে মূর্খ বোকা, এই হাভেলি আর পানের জমিটা তো এখনো পর্যন্ত চন্দনের নামেই রয়েছে। হ্যাঁ, আমি তো মিথ্যে করে আজেবাজে কাগজ বানিয়ে আর নিজের বুদ্ধি খাটিয়ে দ্বিগুণ দামে বিক্রিও করে ফেললাম। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস সেটা বুঝতেই পারছি না, এই ভীষ্মা লাল পান নিয়ে আসে কোথা থেকে? আর ও লাল পান তো দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ জানি, ওর ওপরে আমাকে লক্ষ্য রাখতে হবে এবার। চৌধুরী সেই দিনের পর থেকে ভীষ্মার ওপরে নজর রাখতে শুরু করে। একদিন সে ভীষ্মাকে সেই লাল পাতার সাথে উধাও হতে দেখে নেয়। পুরি বাবা, এটা আবার কি দেখলাম আমি? এটা আমাকে জানতেই হবে তো। আরে উধাও হয়ে ও কোথাও গেল বলো তো বাবারি। পরের দিন ভীষ্মা সেই জাদুই লাল পানের পাতাকে ধরে জাদুই লাল পানের গ্রামে যেতেই চলেছিল, তক্ষুনি চৌধুরী ওখানে চলে আসে। সে সেই লাল পানের পাতাটাকে নিয়ে নেয়। হঠাৎ করে চৌধুরী আর ভীষ্মা নিজেকেই সেই লাল পানের গ্রামে পায়, কিন্তু ভীষ্মা সেই জাদুই পানের গ্রামে আজাদ দাঁড়িয়েছিল, কিন্তু চৌধুরী খাঁচার ভেতরে দাঁড়িয়েছিল। এসব কি ভাই ভিসা? এটা আবার কিরকম গ্রাম? এখানে তো সব জিনিসই লাল পান দিয়ে তৈরি দেখছি। আর আমি এরকম খাঁচার মধ্যে বন্দি হলাম কি করে? তক্ষুনি একজন ব্যক্তি ওখানে এসে চৌধুরীকে বলে, তুমি ভুল মানসিকতা নিয়ে এই লাল পানের পাতাটাকে নিয়ে এই ভালো মানুষের থেকে কেড়েছো। এবার থেকে তুমি সারা জীবনের জন্য এই খাঁচার মধ্যেই বন্দি থাকবে, তবে এখানে নয়, বরং আমাদের জাদুর পানের পকেটে। পর মুহূর্তেই চৌধুরী নিজেকে জেলের মধ্যে পায়। ভীষ্মা নিজের বাড়িতে ফেরত চলে আসে। মালিক, আমি আপনাকে কোথাও না কোথায় খুঁজেছি। বেশ্যা, আমি জানতাম তুমি খুব ভালো মানুষ। তুমি আমাকে আমার বাড়ি আর জমিটা অবশ্যই ফিরিয়ে দেবে। মালিক, কিন্তু ওই জাদুর লাল পানের পাতাটা তো আপনারই ছিল, তাই না? অনেক বছর আগে ওই পাতা আমার বাবা আমাকে দিয়েছিল, আর জাদুর লালের পানের গ্রামের রহস্যের ব্যাপারে বলেছিল। আর তার সাথে আমাকে এটাও বলেছিল যে কেউ লাল পানের জাদুর গ্রাম থেকে লাল পান শুধু সেই আনতে পারে যার মন পরিষ্কার। আর এই গ্রামে তোমার মতন পরিষ্কার মন তো আর কারণ নেই। যখনই তুমি তোমার জীবনে তোমার মতন কোনো মানুষকে খুঁজে পাবে, তখন এই লাল পানের পাতাটা তাকে তুমি দিয়ে দিও। এইটুকু বলে চন্দন ওখান থেকে চলে যায়। আর ভীষ্মা আজও লাল পান গ্রামে এনে বিক্রি করে।